আলাইকুম। আমরা আজকে এই পর্যায়ে দেখব ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ কয়েকজন লেখক। তার মধ্যে আজকে আমাদের আলোচনায় থাকছে ডেভিড হার্বার্ট লরেন্স, যাকে সংক্ষেপে বলা হয় ডিএস লরেন্স। তো ডিএস লরেন্স থেকে আসে চাকরি পরীক্ষা, বিসিএস, ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে প্রতিবারই প্রশ্ন এসে থাকে। আমরা এবার দেখব ডিএস লরেন্স প্রোফাইল অফ রাইটার। তার কবি পরিচিতি, মানে লেখকের যে পরিচিতি সেটা দেখব। তার টাইটেল ছিল রাইটার অ্যান্ড পোয়েট। তিনি একজন কবি এবং লেখক ছিলেন, একাধারে কবি এবং লেখক ছিলেন। যার জন্ম হচ্ছে ডিএস লরেন্স was born 11 September 1885 in Eastwood, নাইটিংস্ফিয়ার, ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের একজন ইংল্যান্ডের কবি ছিলেন। তার জন্মস্থান ছিলেন ইংল্যান্ডে। 11 সেপ্টেম্বর 1885-তে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এখান থেকে আমরা দেখতে পারবো তার আর্লি লাইফ। তো আর্লি লাইফটা তোমরা সবাই একটু ভিডিওটাকে পজ করে দেখে নেবে। এরপর আমরা দেখব ওয়ার্কিং অ্যান্ড লাইফ কেরিয়ার, তার জীবনে কোথায় কোথায় কাজ করছে এবং কেরিয়ারে তিনি কী করেছেন এখানে তার বিস্তারিত দেওয়া আছে। যেহেতু আমাদের শুধু জব রিলেটেড এবং আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি রিলেটেড যেহেতু ভিডিও ক্লাসটা, সেই ক্ষেত্রে আমি বিস্তারিত আলোচনা করছি না। এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসে থাকবে ডিএস লরেন্স থেকে, সেগুলো নিয়ে আলোচনা করছি। তো এখানে আছে তার কন্ট্রিবিউশন, অর্থাৎ তার মূলত অবদান নিয়ে আমরা আলোচনা করব। তার সাহিত্যে, ইংরেজি সাহিত্যে তার কী পরিমাণ অবদান আছে, তিনি কী কী লিখেছিলেন, সেই বিস্তারিত নিয়ে আমরা এখানে দেখতে পারবো। ডিএস লরেন্স ইজ রিগার্ডেড এজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রাইটার্স অফ 20th century। তার মানে হচ্ছে 20 শতকের একজন ইনফ্লুয়েন্সার রাইটার ছিলেন ডিএস লরেন্স। মডার্ন অ্যাসপেক্টস অফ হাইলি ফোকাসড অন হিজ নোভেল। বিশেষ করে তার নোবেলগুলো ছিল খুব লক্ষণীয়। লরেন্স রাইটিং ইজ নোটেবল ফর ইটস ইন্টেন্সিটি অ্যান্ড ইটস এরোটিক সেন্সুয়ালিটি অ্যান্ড কমপ্লেক্স পার্সোনালিটি। তারপর হচ্ছে ডেথ। তার মৃত্যুটা হচ্ছে ডিএস লরেন্স ডাইড ইন ভেনিস, ফ্রান্স অর্থাৎ ফ্রান্সের ভেনিসে তিনি মৃত্যুবরণ করেছিলেন অন March 2, 1930 এট দ্য এজ অফ 44। 40 বছর বয়সে তিনি কিন্তু মারা গিয়েছিলেন 1930 সালে। যেহেতু 1930 সাল, সেই জন্য কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে তিনি মূলত বিংশ শতাব্দীর কবি ছিলেন। 1900 থেকে 2000 সাল পর্যন্ত যে সময়টা 100 বছর, এটা ছিল বিংশ শতকের। সেই ক্ষেত্রে বলা হচ্ছে 20th century, অর্থাৎ 20 শতকের একজন গুরুত্বপূর্ণ কবি ছিলেন আমাদের ডিএস লরেন্স। তার গুরুত্বপূর্ণ নোবেল, তিনি কোন কোন নোবেলগুলো লিখেছিলেন, অর্থাৎ তিনি সাধারণত নোবেলটাই বেশি লিখেছেন দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে তার উপন্যাসের মধ্যে কি আছে, লেডি চ্যাটারলেস লাভার, এটা হচ্ছে 1924 সালে তিনি প্রকাশ করেছিলেন। তখন তিনি এই গ্রন্থটি ইউএসএতে নিষিদ্ধ হয়, মানে আমেরিকা এটা নিষিদ্ধ করে দেয়। তিনি ইংল্যান্ডের কবি, কিন্তু ওই তার যে ডিএস লরেন্স লেডিস চ্যাটারলেস লাভার, এটা ইউএসএ আমেরিকাতে এটা কি করে দেয়, নিষিদ্ধ করে দেয়। দ্য রেইনবো, হ্যাঁ আমরা বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় পেয়েছি যে দ্য রেইনবো নোবেলটি কার লেখা। ডিএস লরেন্সের লেখা হচ্ছে দ্য রেইনবো। রেইনবো লেখাটা হচ্ছে ডিএস লরেন্স। সাউন্ডস অ্যান্ড লাভার্স, এটা তার একটা বায়োগ্রাফিক্যাল আর নোবেল। তাহলে এটা হলো কোন ধরনের উপন্যাস? আত্মজীবনীমূলক, তাই না? এটা হলো আত্মজীবনীমূলক উপন্যাস, হচ্ছে সন্স অ্যান্ড লাভার্স। তারপর হচ্ছে দ্য হোয়াইট পিকক। দ্য হোয়াইট পিকক, এটা কিন্তু সাদা ময়ূর, কার লেখা? ডিএস লরেন্সের লেখা। তার মানে শ্বেত ময়ূর হচ্ছে ডিএস লরেন্সের লেখা। উইমেন ইন লাভ, উইমেন ইন লাভ, এটাও ডিএস লরেন্সের লেখা। তাহলে প্রশ্ন আসতে পারে যে উইমেন্স ইন লাভ এটা কার লেখা, সেটাও ডিএস লরেন্সের। তো এরকম খুব গুরুত্বপূর্ণ আসতে পারে। তারপরে হচ্ছে পোয়েম, তার কিছু কবিতা আছে গুরুত্বপূর্ণ। ফুল লাইফ, সেলফ পিটি, গ্রিন, স্নেক, হামিং বার্ড, ড্রিম। তাহলে ড্রিম কবিতাটা লিখছে কিন্তু ডিএস লরেন্স। হামিং বার্ড কবিতাটা লিখেছেন ডিএস লরেন্স। তো আমরা এরপরে যাবো দ্বিতীয় একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক, যার নাম ছিল উইলিয়াম বাটলার ইয়েটস, যেটাকে আমরা বলি ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একজন, যেটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের ভূমিকা কিন্তু তিনি লিখেছিলেন। এই যে বাংলা সাহিত্যের যে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে লেখা গীতাঞ্জলি কাব্য, যার জন্য তিনি 1901 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো সেই জায়গা থেকে এই নোবেল জয়ী গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ বলেন বা ইংরেজির যে ভূমিকা, পটভূমিকা আছে, সেটা লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। ডব্লিউ.বি. এর পুনঃ হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। তার জন্ম হচ্ছে 1885-65 এবং মৃত্যু 1939। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে তিনি একজন বিংশ শতাব্দীর কবি ছিলেন, এখানে বলা যাচ্ছে। তো আমরা বলতে পারি তার টাইটেল আইরিশ পোয়েট অফ ড্রামাটিস্ট।
আইরিশ পোয়েট, কারণ আইরিশ পোয়েট বুঝলাম কেমন, তিনি একজন আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তার মানে যদি প্রশ্ন আসছে নিচের কোন কবিটা আইরিশ কবি, নিচের কে আইরিশ কবি, মানে আইরিশ কবিদের মধ্যে নিচের কোন জন, সেক্ষেত্রে আমরা বলতে পারি ডব্লিউ.বি. ইয়েটস, মানে ডব্লিউ.বি. ইয়েটস এর জন্মস্থান ছিল আয়ারল্যান্ডে, ডাবলিন শহরে, আয়ারল্যান্ডে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আইরিশ কবি। তো সেক্ষেত্রে তিনি ছিলেন আইরিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, তিনি ছিলেন আয়ারল্যান্ডের একজন কবি এবং নাট্যকার ছিলেন ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। তো এখন দেখবো আমরা তার বার্থ হচ্ছে ওই যে 13 জুন 1865 সালে, তাই না, সিডনি মাউন্টেন দ্য কান্ট্রি, ডাবলিন, আয়ারল্যান্ডের, তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে এবার দেখবো আমরা তার আর্লি লাইফ। তো আর্লি লাইফটা তোমরা একটু দেখে নিবে ভিডিওটাকে পজ করে। তারপর তার ওয়ার্কিং লাইফ বা কেরিয়ার জীবনে যে কী কী করেছিলেন সেটাও আছে। আমরা দেখবো তার সাহিত্যিক ইংরেজি সাহিত্যে তিনি কী কী অবদান বা কন্ট্রিবিউশনটা রেখে গিয়েছেন। তো সেক্ষেত্রে তার অবদানের মধ্যে কি আছে, 1923 সালে প্রথম আইরিশ হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন, তার মানে তিনি কিছু একজন নোবেল জয়ী কবি। এখন প্রশ্ন আসতে পারে নিচের কোন ব্যক্তি নোবেল পুরস্কার পায়নি, অথবা নিচের কোন কবি মানে কবি নোবেল পুরস্কার পেয়েছেন বা নোবেল লরেট বলা যেতে পারে, এই প্রশ্নগুলো আসে বিভিন্ন পরীক্ষায়। তাহলে আয়ারল্যান্ডের মধ্যে তিনি একমাত্র প্রথম 1923 সালের প্রথম আইরিশ হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন। আয়ারল্যান্ডের মধ্যে সবার আগে তিনি নোবেল পেয়েছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে তার জীবনে প্রভাবিত হয়েছিল মাউড গন, লেডি জরি, লেডি গ্রিওরি এবং তার স্ত্রী, এই তিনজন নারী দ্বারা তিনি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের সং অফারিংস, তাহলে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ হচ্ছে সং অফারিংস, যেটার বাংলা হলো গীতাঞ্জলি, এর ভূমিকা মানে ইন্ট্রোডাকশন লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস লিখেন। তারপর দেখবো আমরা তার কবিতার লক্ষণীয় বিষয় হলো সিম্বলিজম, তিনি মূলত প্রতীকী শব্দ ব্যবহার করেছেন বেশি, আর হলো মিস্টিসিজম, অর্থাৎ তিনি অতীন্দ্রিয়বাদ, তিনি কিছু শব্দ বা তিনি কিছু উদাহরণ ব্যবহার করেছিলেন। তো তার মৃত্যু হয়েছে, ডেথ হয়েছে, ই পাসড অ্যাওয়ে অন জানুয়ারি 1939 ইন রিকুয়েব্রান, ক্যাম্প মার্টিন, ফ্রান্সে। তার মানে তিনি ফ্রান্সে কিন্তু কোথায়, ক্যাম্প মার্টিনে মৃত্যুবরণ করেছিলেন। আয়ারল্যান্ডে জন্ম হয়েছেন, ফ্রান্সে মৃত্যুবরণ করেন। তো প্রশ্ন আসতে পারে নিচের কোন কবির জন্ম আয়ারল্যান্ডে, মৃত্যু ফ্রান্সে, সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা আসতে পারে ডব্লিউ.বি. ইয়েটস। দ্য পাবলিকেশন অফ পাবলিশড হিজ লাস্ট পোয়েমস টু শর্টলি অ্যাপিয়ার্স, হিজ ডেথ ফার্দার সিমেন্টেড হিজ লিগেসি অ্যান্ড লিডিং পোয়েট অফ দ্য প্লে রাইটস। এখন দেখবো তার লিটারেরি ওয়ার্ক, তার সাহিত্যিক কার্যকর্মগুলো কী ছিল। তার মধ্যে আমরা সাহিত্যিক কর্ম দেখি, তার পোয়েট্রি, তার কাব্য ছিল কোনটা, দ্য টাওয়ার। দ্য টাওয়ার হচ্ছে তার কাব্য ছিল। এরপর তার কিছু গুরুত্বপূর্ণ পোয়েম আছে, যেহেতু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দ্য সেকেন্ড ট্রয়, দ্য সেকেন্ড ট্রয় খুব গুরুত্বপূর্ণ, দ্য সেকেন্ড ট্রয় মানে দ্বিতীয় ট্রয় নগরী ধ্বংস, যেহেতু তিনি নারীদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তার কিন্তু প্রেম কাব্যিক কবিতায় তিনি লিখেছিলেন বা এইগুলোতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন। তো এখানে আছে দ্য সেকেন্ড ট্রয়, সেকেন্ড ট্রয় কিন্তু ডব্লিউ.বি. ইয়েটসের লেখা সেকেন্ড ট্রয়। The world's nose to at cool, the Isles of Innisfree, the Lake Isles of Innisfree, এটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট লেভেলে, এটা প্রশ্নটা পরীক্ষার মধ্যে আছে। দ্য লেক আইলস অফ ইনিসফ্রি, ইনিসফ্রি একটা গ্রামের কথা বলা হচ্ছে। ইস্টার 1916 সেলিং টু বাইজেন্টিয়াম, লেডা অ্যান্ড দ্য সোয়ান, দ্য রুস খুব গুরুত্বপূর্ণ, দ্য রুস, এই পোয়েমটা লেখা হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের। এরপরে লোলাভি, সেকেন্ড কামিং, এই যে সেকেন্ড কামিং এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের বিভিন্ন বিশেষ পরীক্ষা বা চাকরি পরীক্ষাতে আসছে। সেকেন্ড কামিং এটা কার লেখা, ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। তারপরে হচ্ছে দ্য প্রেয়ার ফর মাই ডটার, দ্য প্রেয়ার ফর মাই ডটার, এটাও কিন্তু ডব্লিউ.বি. ইয়েটসের লেখা গুরুত্বপূর্ণ একটি পোয়েম। দ্য ওয়েন্ডিং স্টার, দ্য ওয়েন্ডিং স্টার, এটাও কিন্তু ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।